আসসালামু আলাইকুম বন্ধুরা। কল্পনা করো একজন সৎ পুলিশ অফিসারের জীবন যখন সত্যের পথে হোঁচট খায়, তখন সে কি নিজের বিবেকের কাছে হার মেনে যাবে নাকি অন্যের সঙ্গে হাত মেলাবে? একটা রহস্যময় হত্যাকাণ্ড, তার পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের জাল ছিন্ন করার গল্প শুনতে প্রস্তুত হয়ে যাও। আজ তামিল মুভি সেলুটের রহস্যটা জেনে আসি। মুভির শুরুতে আমরা দেখি মুভির প্রধান চরিত্র অর্জুন এক থানায় পা রাখে। সে একটি পুরনো মামলার ফাইল দেখতে চায়। থানার এক পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, আপনি কে, কি আপনার পরিচয়? আমি কেন আপনাকে এই ফাইলটা দিব? এটা তো আমাদের আইনে নেই। আমাদের এসআই স্যার এখন বাইরে আছেন, তিনি ফিরলে আপনি তার সঙ্গে তার কথা বলে নেবেন। অর্জুন তখন শান্ত গলায় জানায়, আমি এক সময় এই থানারই এসআই ছিলাম, এখন শুধু সাময়িক অবসরে আছি। এই কথা শুনে সেই অফিসার তাকে সেলুট করে বলে, স্যার বলুন, কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? অর্জুন তখন মার্টিন শিবা হত্যা মামলার ফাইল এবং চন্দন কিল্লা নামে এক ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর জন্য যে মামলা হয়েছিল সেই মামলার ফাইলগুলো দেখতে চায়। অফিসার তাকে বলে, একটু অপেক্ষা করুন স্যার, এখানে বসুন, আমরা ফাইলগুলো খুঁজে দেখছি। কিন্তু পর্দার আড়ালে দুজন পুলিশ অফিসার নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে থাকে, তিনি নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল, আর তা না হলে তাকে কেন সাময়িক অবসরে পাঠানো হবে? অতএব আমরা এসআই স্যার না আসা পর্যন্ত আমরা কোনো ফাইল তাকে দেব না। স্যার এসে ব্যাপারটা বুঝেনি, আমরা কেন মিশে মিশে ঝামেলায় পড়তে যাব? এবার তারা অর্জুনকে বলে, স্যার আমরা অনেক খুঁজলাম কিন্তু ফাইলটা পেলাম না, বোধহয় পুরনো মামলা, ফাইলটা নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই থানায় প্রবেশ করে এসআই বিশু। সে অর্জুনকে দেখা মাত্র স্যালুট করে দেয়। অর্জুন হাসতে হাসতে বলে, একজন সাসপেন্ড অফিসারকে স্যালুট করতে হবে না। তারপরে অর্জুন জিজ্ঞাসা করে, তোমার কাজকর্ম এখন কেমন চলছে? এসআই বিশু, আজ থেকে 3 বছর আগে যখন অর্জুন এএসআই ছিল তখন বিশু ছিল এএসআই। এরপর তারা দুজনে গল্প করতে করতে থানার বাইরে বের হয়। হঠাৎ অর্জুনের নজর পড়ে বিশুর বাইকের দিকে, যেটা একসময় অর্জুন নিজেই চালাতো। এরপর দৃশ্য পিছিয়ে যায় অতীতের এক সন্ধ্যায়। অর্জুন কনস্টেবল বীরুর সঙ্গে রাস্তার ধারে এক জমিতে রক্তমাখা একটা স্ক্রুড্রাইভার লাগানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ট্যাক্সি চালক মুরলি ওই রাস্তা দিয়ে সেদিকেই যাচ্ছিল। সেখান থেকে যাওয়ার সময় অর্জুনকে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, স্যার এখানে কি কোনো প্রবলেম হয়েছে? রাস্তার মাঝখানে কেন গাড়ি দাঁড় করে রেখেছেন? অর্জুন বলে, না তেমন কিছু নয়, গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। মুরলি তখন একটি মাছ এখানে বলে, স্যার এটা আমাদের পুকুরের মাছ, আপনার জন্য নিয়ে যাচ্ছিলাম। অর্জুন তখন বিরক্তভাবে বলে, আরে না, এসব লাগবে না, তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে। পরের দৃশ্যে আদিত্য নামে এক পুলিশ অফিসার একটি মদের দোকানদারের সঙ্গে কথা বলছে। সে জিজ্ঞেস করে, কিরে মুরলি কি তোর দোকানে গতকালে মদ খেতে এসেছিল? দোকানদার বলে, হ্যাঁ স্যার, ও তো প্রতিনিয়ত আসে, প্রতি রাতে আসে। গতকাল বাড়ি যাওয়ার আগেই সে এখান থেকে মদ খেয়ে গেছে। কিন্তু আদিত্য বলে, না তুই ভুল জানিস, মুরলি মদ খাওয়ার পর সরাসরি মার্টিন শিবার বাড়িতে গিয়ে তাকে খুন করে। দোকানদার তো ভয় পেয়ে যায় আর বলে, না স্যার না, এমনটা মুরলি করতে পারে না, কারণ মুরলি অনেক ভালো মানুষ, তার একমাত্র সম্বল তার বোন, আর তার বিয়ে হতে চলেছে, তাকে ফাঁসালে তার বোন একা হয়ে যাবে স্যার, এটা করে না। আদিত্য তখন ধমক দিয়ে বলে, আমি যা বললাম কোর্টে তা তুই এটাই বলবি, যা শিখে দিলাম এটাই বলবি তুই, আর না হলে তুই ভালো শাস্তি গিয়ে তোর এই দোকানটা তুই হারাবি। এখন তুই ভেবে দেখ তুই কি করবি, সুখে থাকবি নাকি দোকান হারাবি? শেষ পর্যন্ত দোকানদার রাজি হয়ে যায়। পরের দিন কনস্টেবল বীরু মুরলি ট্যাক্সিতে অজ্ঞান করার স্প্রে রেখে দেয় এবং তার বাড়ির কাছে মার্টিন শিবার রক্তমাখা কাপড় পুড়িয়ে মিথ্যা প্রমাণ তৈরি করে, যাতে মুরলিকে খুব সহজেই খুনি বানানো যায়। এদিকে থানার সামনে মার্টিন শিবার কর্মীরা বিক্ষোভ করেছে। মার্টিন শিবা ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যার অনেক ক্ষমতা ছিল। তখন ডিএসপি অজিতকে তারা খুব অপমান করছিল, এমনকি গায়েও হাত তুলেছিল। বিক্ষোভকারীরা তাকে হুঁশিয়ারি দিয়ে বলে, 2 দিনের মধ্যে খুনিদের যদি না ধরতে পারেন তাহলে আপনাদের কারো চাকরি থাকবে না। এবং এই ডিএসপি অজিত ছিল অর্জুনেরই বড় ভাই। ভাইয়ের এমন অপমান অর্জুন মেনে নিতে পারে না। সে রেগে গিয়ে মার্টিনের কর্মীদের মারধর করে আর বলে, আর কখনো যদি আমার ভাইয়ের অপমান তোরা করিস, আমি আর কাউকে ছাড়বো না। এরপর সেই রাতে অজিতের মেয়ের জন্মদিন ছিল। সেখানে সবাই উপস্থিত থাকে এবং অর্জুনও সেখানে উপস্থিত ছিল। এর ভিতরে হঠাৎ কয়েকজন পুলিশ অফিসার এসে অজিতকে জানায়, স্যার মার্টিন শিবা হত্যা মামলার চার্জশিট তৈরি হয়ে গেছে, আমরা মার্টিন শিবা হত্যা মামলার মূল আসামি মুরলির বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। তখন অজিত তাদের সবাইকে নিয়ে রুমে চলে যায় এবং সে অজিতকে চার্জশিটটা পড়ে শোনাতে বলে। তখন এক কনস্টেবল চার্জশিটটা পড়ে শোনায়। সেখানে লেখা ছিল, ট্যাক্সি চালক মুরলি 13 তারিখ রাত 1টার দিকে থাপ্পার দোকানে মদ খাওয়ার পর দোকানদারকে বলেছিল, ওই নেতা মার্টিনের কাছে আমি 70,000 টাকা পাই, কিন্তু ওই বেটা আমার টাকা দিচ্ছে না। এদিকে কাল আমার বোনের বিয়েতে পণ দিতে না পারলে বিয়েটা ভেঙে যাবে। আজ মার্টিনের সঙ্গে আমার একটা হিসাব করেই ছাড়বো আমি।
আজ যদি ম্যাটিন আমাকে টাকা না দেয় তাকে তো আমি মেরেই ফেলবো। এরপর মুরলি ম্যাটিনের বাড়িতে যায় এবং ম্যাটিনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ট্যাক্সি চালক মুরলি তাকে স্ক্রুড্রাইভার দিয়ে অনেক আঘাত করে, আর এই আঘাতের ফলে মার্টিন শিবা মারা যায়। এরপর সে লাশটা বাড়ির বাইরে এনে পুঁতে ফেলে। এরপর মুরলি স্ক্রুড্রাইভারটা রাস্তার ধারে লুকিয়ে রাখে এবং রক্তমাখা কাপড়গুলো পুড়িয়ে ফেলে এবং আলামত হিসেবে এই স্ক্রুড্রাইভার এবং পুরনো কাপড়ের কিছু অংশ প্রমাণ হিসেবে উদ্ধার করা হয়েছে। তখন অর্জুন প্রতিবাদ করে বলে, আমি মুরলীকে অনেকদিন ধরে চিনি, সে এমন কাজ করতেই পারে না, সে অনেক সহজ সরল একটা মানুষ, ওকে আসলে ফাঁসানো হচ্ছে। কিন্তু সবাই এমনকি অজিত বলে প্রমাণ তো মুরলীর বিরুদ্ধে, তুমি কিভাবে তাও তার পক্ষ নিচ্ছ? অর্জুনের কথা যখন কেউ শুনে না, সে রেগে মেগে ঘর থেকে বের হয়ে যায়। সবাই যাওয়ার পর অজিত অর্জুনকে ডেকে নেয় তার রুমে আর বলে, চলো তোমাকে একটা গল্প শোনাই। অনেক বছর আগে আমি যখন চাকরিতে নতুন ছিলাম তখন আমিও তোমার মতো সৎ থাকতে চাইতাম, কিন্তু একটা মামলায় কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তখন আমার ডিএসপি আমাকে বলেছিল, যদি অপরাধী ধরতে না পারো তাহলে কাউকে ফাঁসিয়ে দাও, নইলে এই চেয়ারে টিকতে পারবা না। আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি চেয়ারে বসতে গেলে কিছু অন্যায় করতেই হয়। তুমি এখনো অনেক ছোট, আমার জায়গায় এলেই বুঝবা। এই কথা শুনে অর্জুনও মেনে নেয়। মুভির শুরুতে আমরা যে স্ক্রুড্রাইভার লুকানোর দৃশ্য দেখেছিলাম সেটা অজিতের কথায় মুরলীকে ফাঁসাতে অর্জুনই রেখে আসছিল। এরপর ঠিক সেই রাতেই অর্জুন তার দল নিয়ে মুরলীর বাড়িতে যায়। মুরলী তাকে দেখে তো খুব খুশি হয়ে যায়। স্যার, এত রাতে কি মনে করে এলেন? ভিতরে আসুন, আমরা খাচ্ছিলাম, একসঙ্গেই খান এবং আপনাকে খেয়ে যেতেই হবে। তারপর অর্জুন কঠিন গলায় বলে, আমি এখানে খেতে আসিনি, তোমাকে মার্টিন শিবা হত্যা মামলায় গ্রেপ্তার করতে এসেছি। মুরালি তো অবাক হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, স্যার আমি কি করছি, আমি তো কিছুই বুঝলাম না। স্যার, আমার বোন অনেক একা হয়ে যাবে স্যার। কিন্তু অর্জুন তার কোনো কথা না শুনে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এরপর আদালতে সব প্রমাণ মুরালির বিরুদ্ধে যাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার 2 মাস পর বিজয় সান্যাল নামের এক পুলিশ অফিসার অজিতকে জানায়, স্যার, গতকাল টহলের সময় চন্দন পিল্লাই নামক এক মাতাল বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, এজন্য তাকে অ্যারেস্ট করি। এই সময় তার কাছে একটা মোবাইল ফোন ও একটা ছবি পাই। মজার ব্যাপার এই যে সেই নাম্বারটা মার্টিন শিবার। এরপর তাকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলা দিয়ে ছেড়ে দিই। অর্জুনও তখন সেখানে উপস্থিত ছিল আর সেগুলো শুনে বলে, আমরা মুরলীর মতো একজন নিরপরাধ মানুষকে কারাগারে পাঠিয়েছি। আমার মনে হচ্ছে এই মামলাটা আবার খোলা উচিত। অজিত তখন অর্জুনকে বলে, এটা করা যাবে না এবং তুমি এটা করো না, নিষেধ করে। আর বলে, মুরলী নির্দোষ প্রমাণিত হলে আমাদের সবার চাকরি যাবে, মিথ্যা তদন্তের জন্য 7 বছর জেল হয়ে যাবে। কিন্তু অর্জুন তো থামবার পাত্র না, সে থামেও না, সে একা একা তদন্ত শুরু করে। অজিত আর ভাইয়ের এগুলো দেখে অর্জুনকে আইজির বাড়িতে নিরাপত্তার কাজে বদলি করে দেয়। এতে অর্জুন তো খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে এবং স্বেচ্ছায় অবসর নিয়ে নতুন শহরে চলে যায়। আর সেখানে তার সঙ্গে মিনু নামে এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যা পরে প্রেমের রূপ নেয়। একদিন অজিতের মেয়ে অর্জুনের ভ্যাতিজি ফোন করে অর্জুনকে বলে, আঙ্কেল, আমার তো বিয়ে ঠিক হয়েছে, বাবার সঙ্গে আপনার ঝামেলা যাই থাকে, আমার বিয়েটা আপনাকে আসতে হবে। অর্জুন আর না করতে পারে না, রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি অর্জুন তার ভ্যাতিজিকে নিয়ে কেনাকাটা করতে এসেছে। এমন সময় অর্জুন সেখানে মুরলীর বোনকেও দেখতে পায় এবং সে তো অবাক হয়ে যায়। তখন মুরলীর বোন অর্জুনকে বলে, ভাইয়াকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু পারিনি, আমার বিয়েটাও ভেঙে গেছে, এখানে কাজ করি, দয়া করে কাউকে বলবেন না আমি মুরলীর বোন, তাহলে আমার এই কাজটাও চলে যাবে। এই কথায় অর্জুনের মন প্রচণ্ড ক্ষত সৃষ্টি হয়। তাই সে প্রতিজ্ঞা করে মুরলীকে যেভাবেই হোক সে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। এরপর অর্জুন মুরলীকে দেখতে জেলে যায় এবং দেখা করে তাকে মুক্ত করার কথা বলে। মুরলী তখন বলে, পুলিশের উপর আমার না সব ভরসা উঠে গেছে, আপনার প্রতিও কোনো সম্মান নেই এখন আর। অর্জুন চুপ করে শোনে, আর এছাড়া তো তার কোনো উপায়ও ছিল না, কারণ তাদের জন্য অ্যাসে নিরপরাধ হয়েও জেল খাটছে। এদিকে বিজয় অজিতকে ফোন করে বলে, অর্জুন মুরলীর সঙ্গে আজ জেলে গিয়ে দেখা করেছে স্যার, মনে হয় সে মুরলীকে নির্দোষ প্রমাণ করতে চায়। এটা আপনাকে যেভাবেই হোক ঠেকাতে হবে, তাছাড়া আমাদের সবার চাকরি কিন্তু চলে যাবে স্যার। তখন অজিত দুজন কনস্টেবলকে অর্জুনের পিছনে লাগিয়ে রাখে আর সে কি করেছে না করেছে সব রিপোর্ট করতে বলে। এরপর সিন কাট হয়ে বর্তমানে চলে আসে। এই সময় এক কনস্টেবল জানায়, স্যার, চন্দন পিল্লাই নামে এক মামলার নথিটি পাওয়া গেছে। ঠিক তখনই কনস্টেবলটা অজিতকে ফোন দিয়ে বলে, স্যার, চন্দন পিল্লাই নামক মামলার ফাইলগুলো পাওয়া গেছে। এই সব কথা শুনে সাথে সাথে অজিত বিজয় অসিকে ফোন করে নথিটি নষ্ট করতে বলে আর বলে অর্জুন যাতে কোনোভাবে এই ফাইলটি না পেয়ে যায়। ওসি বিজয় তখন ফাইলটির ছবি তুলে অজিতকে পাঠিয়ে ফাইলটি ছিঁড়ে ফেলে। অর্জুন ফাইল না পেয়ে হতাশ হয়ে মুরালির মামলার বিচারকের সঙ্গে দেখা করে আর বিচারক বলে, স্যার, মুরালির যে রায়টা আপনি দিচ্ছেন এটা ঠিক হয়নি, মুরালি একজন নিরপরাধ মানুষ, আপনি রায়টা চেঞ্জ করুন। তখন বিচারক বলে, আইন গল্প শুনে রায় বদলায় না, শক্ত প্রমাণ তুমি দাও, আমি কথা দিলাম আমার রায় চেঞ্জ করব। এরপর সেখান থেকে অর্জুন তার ভাইয়ের বাসায় আসে। তখন তার ভাতিজি অর্জুনকে তার বাবার ফোন হাতে দিয়ে একটা ছবি তুলে দিতে বলে। এরপর অর্জুন ছবি চেক করতে গিয়ে
চন্দন পিল্লাইয়ের মামলার নথিটি দেখতে পায়। এরপর ছবি থেকে চন্দনের ঠিকানা নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে চন্দন আর এখানে থাকে না, এখন এখানে এক দম্পতি থাকে। তারা জানায় চন্দন একজন তান্ত্রিক ছিল, সে তাদের একটি মাটির মূর্তি দিয়ে বলেছিল এটা রাখলে তারা নাকি ধনী হবে। এরপর সে অনেক টাকা নিয়ে পালিয়ে যায়। তারা বলে যে চন্দন একজন প্রতারক ছিল। অর্জুন মূর্তিটি খুব ভালো করে দেখে। এরপর রাতে মিনুর সঙ্গে দেখা করে আর মুরালির মামলার সব কথা খুলে বলে মিনুকে। মিনু সব কথা শুনে খুব আশ্চর্য হয়ে এবং ভেঙে পড়ে এবং অর্জুনকে আবারও চাকরিতে ফিরে মামলা ভালো করে তদন্ত করতে বলে। এরপর অর্জুন আবার অবসর ভেঙে চাকরিতে ফিরে। তারপর সে একদিন ম্যাটিন শিবার বাড়িতে গিয়ে ওই একই মূর্তি দেখে যা সে ওই চন্দন শিবার বাসায় দেখেছে। এবার অজিত অর্জুনের চাকরিতে জয়েন হওয়ার কথা শুনে আবারও অজিত অর্জুনকে অন্য থানায় বদলি করে দেয়। কিন্তু অর্জুন তখন একটা প্ল্যানিং করে। ওখান থেকে অর্জুন যাওয়ার সময় পোস্টার ছাপিয়ে পুরা শহরে ছড়িয়ে দেয়, যেখানে লেখা ছিল এখানে তন্ত্র মন্ত্রের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হয়, যোগাযোগ চন্দন পিল্লাই। আর নম্বরের জায়গায় সে তার নিজের নম্বরে দিয়ে আসে। এটা করার কারণ ছিল যে আসলে অর্জুন চাইছিল সে যেহেতু একজন প্রতারক ছিল তাই যদি কোনোভাবে কোনো ক্লু পেয়ে যায়। এরপর এক মহিলা থানায় এসে অভিযোগ করে এক প্রতারক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে 50,000 টাকা নেয়। এরপর অর্জুনকে সে একটা বাড়ির ছবি দেখায় আর সেই মহিলা বলে এই বাড়ির কথা বলে সে আমার থেকে আরো 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর সে প্রতারক টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। অর্জুন তার দেওয়া ছবি থেকে একটি বাড়ির ঠিকানা পায় আর এর মধ্যেই অর্জুনকে সাইজিদ নামের একজন ফোন দিয়ে অনেক বাজে বাজে কথা বলে যে ভণ্ড, তুই প্রতারক, তুই আবারও মানুষকে ঠকানোর ধান্দা শুরু করেছিস, তোকে যদি একবার পায় তাহলে তুই বুঝতেই পারবি। তখন অর্জুন বুঝতে পারে যে ওই লোকটি চন্দন ভেবে তাকে ফোন দিয়েছিল। এরপর অর্জুন ওই লোকটার লোকেশন ট্র্যাক করে তার বাসায় চলে যায়। সেখানে গিয়েও সে জানতে পায় চন্দন ম্যাটিন এখানে ভাড়া থাকতো আর সবার মতো সেও ঠকেছে চন্দনের কাছে। এরপর সে চন্দন যে রুমে থাকতো সেই রুমে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার রুমের সোজাসুজি ম্যাটিনের বাড়ি। তখন অর্জুন সাজিদকে জিজ্ঞাসা করে যে চন্দনের সাথে কি ম্যাটিনের পরিচয় ছিল। তখন সাজিদ বলে ম্যাটিনের কোনো সন্তান ছিল না, তাই ম্যাটিন তার কাছে চিকিৎসা নিত। এরপর অর্জুন বুঝে যায় এই ভণ্ড চন্দনই আসল খুনি। এরপর সে সিআইডির সাহায্য নিয়ে চন্দন নামে যত অপরাধী আছে তাদের একটি তালিকা বের করে এবং সেখান থেকে চন্দন পিল্লাই নামে একজনের নামে অনেক প্রতারণার মামলা দেখে নিশ্চিত হয় যে এটাই সেই চন্দন পিল্লাই। এরপর চন্দনকে ধরতে গিয়ে দেখে সে বিদেশ পালিয়ে যাচ্ছে। এরপর থানায় চন্দন এসে বলে যে স্যার আমি নির্দোষ, কেউ আমার নাম ব্যবহার করছে। তখন অর্জুন সাজিদকে এই কথাটা সত্য নাকি জানতে এই লোকটির ছবি সাজিদকে দেখায়। তার ছবি দেখে সাজিদ বলে সে চন্দন না, তারপরে তাকে ছেড়ে দেয়। অর্জুন তখন বুঝতে পারে চন্দন পিল্লাই নামে আসলে কেউই নেই। এরপর সে মহিলার অভিযোগ দেওয়া নম্বর ট্র্যাক করে অমিত নামের একজনের সঙ্গে দেখা করে। অমিত জানায় এই সিম তার না, শ্রীকান্ত নামে এক সরকারি কর্মকর্তা তাকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে ঠকিয়েছে এবং যোগাযোগ করার জন্য এই সিম দিয়েছে। শ্রীকান্তর কাছে গিয়ে অর্জুন জানতে পারে আরেক কাহিনী, এক প্রতারক তার নাম ব্যবহার করে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। সবাই যখন তাকে অভিযোগ জানায় তখন শ্রীকান্তও তাকে চাকরির কথা বলে এবং ধরতে যায়। সেই প্রতারক তাকে একটি রাস্তার সাইডে 3 লাখ টাকা নিয়ে থাকতে বলে। সে সেখানে গেলে সেই প্রতারক তাকে মুখে স্প্রে দিয়ে অজ্ঞান করে অনেক মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এবার অর্জুন বলে সে প্রতারক দেখতে কেমন ছিল। তখন শ্রীকান্ত বলে সে অনেক লম্বা, ফর্সা এবং তার হাতে ছুরি দিয়ে কাটা বড় ধরনের দাগ ছিল। এইসব কথা শোনার পর সেই মহিলার দেওয়া ছবিটির বাড়ির কথা মনে পড়ে যায় অর্জুনের। তাই অর্জুন তার দলকে নিয়ে সেই বাড়িটি কোথায় আছে খুঁজতে শুরু করে। এরপর অর্জুন অনেক খোঁজার পর সেই বাড়ির ঠিকানাটা খুঁজে পায় এবং বাড়িতে তল্লাশি করলে দেখতে পায় বাড়িতে অনেক ফেক ডকুমেন্ট রয়েছে। তখন সেখানে সে বাড়ির কেয়ারটেকারকে অর্জুন জিজ্ঞাসা করে কিরে বাড়ির মালিক কোথায় থাকে রে আর কি করে। কেয়ারটেকার তখন জানায় স্যার বাড়ির মালিক বিজয় সিঙ্গাপুরে থাকেন, তবে এই বাড়িটি এখন তিনি মৃণাল নামে একজনকে ভাড়া দিচ্ছেন। তখন অর্জুন বলে সে এখন কোথায় থাকে। কেয়ারটেকার বলে তিনি জরুরি কাজে আরেক শহরে গেছেন স্যার, হয়তো কাল আসবে। তখন অর্জুন বলে সে দেখতে কেমন রে। কেয়ারটেকার বলে সে লম্বা, ফর্সা এবং হাতে ছুরির দাগ আছে। এই কথা শুনেই অর্জুন তো বুঝে যায় অপরাধীর খুব কাছাকাছি চলে এসেছি। এরপর অর্জুন কনস্টেবলদের বলে এই বাড়ির উপর নজর রাখো। কিন্তু পরের দিন জানতে পারে মৃণাল সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং অর্জুন শ্মশানে যাওয়ার আগেই মৃণালের দেহটি দাহ করা হয়ে গেছে। তখন সেখানে থাকা কনস্টেবলকে অর্জুন প্রশ্ন করে আসলে সে দেখতে কেমন ছিল। তখন কনস্টেবল বলে স্যার মৃণাল লম্বা, ফর্সা এবং হাতে ছুরির দাগ ছিল। অর্জুন তখনই বুঝতে পারে এই মৃণালই আসল অপরাধী, কিন্তু তাকে তো জীবিত প্রমাণ করতে হবে। কোর্ট তো তাকে জীবিত দেখবে, তাহলেই মুরলী মুক্তি পাবে। কিন্তু এ তো মারা গেল, এখন কি করব অর্জুন ভেবে পায় না। এরপর সে একটা প্ল্যান করে। এরপরে তার ভাই অজিতের সাথে সে দেখা করে এবং সে
তাকে গিয়ে বলে আসে, আমি অপরাধীকে চিনে ফেলেছি, কাল মুম্বাই যাব অপরাধীকে ধরতে। অজিত তো এটা শুনে ভয় পায়। এরপর অজিত তার দলের সবাইকে বলে এই ঘটনাটা। এরপর সে তার দলকে বলে, অর্জুনের আগে আমাদেরকে কাল মুম্বাই পৌঁছে অপরাধীকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু অর্জুন অজিতের ফোন ট্র্যাক করে কথাগুলো রেকর্ড করে ক্রাইম ব্রাঞ্চে পাঠায়। পরের দিন অজিত এবং তারা মুম্বাইয়ের পথে যেতে গেলে ক্রাইম ব্রাঞ্চ তাদের রাস্তায় গ্রেপ্তার করে তাদের অফিসে নিয়ে যায়। অজিত তখন অর্জুনকে বলে, তুই একজন ট্যাক্সি ড্রাইভারের জন্য আমাদের বিপদে ফেললি। অর্জুন বলে, আমার কোনো আফসোস নেই ভাই, কারণ আমি একজন নির্দোষ মানুষকে মুক্তি দিচ্ছি মিথ্যা থেকে। ক্রাইম ব্রাঞ্চ তাদের সাময়িকভাবে ছেড়ে দেয় এবং মুরলির জামিনটা মঞ্জুর করে। অর্জুন মিনুকে ফোন করে বলে, মুরলি মুক্তি পাচ্ছে, আমাদের ভাগ্য আদালত ঠিক করবে। কিন্তু আফসোস, অপরাধীকে দেখতে পেলাম না। এরপর অর্জুন গ্যারিতে একটা চিঠি পায় যেখানে লেখা আছে, আমাকে এত সহজে ধরতে পারবি না তুই, আমাকে ধরতে আরো 7 বার জন্ম নিতে হবে তোকে। তখন অর্জুন হাসে, কারণ মৃণাল জানতোই না যে তার দুর্ঘটনা মৃত্যুতে হবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।